तेरी नजरों ने कुछ ऐसा जादू किया, लुट गए हम तो पहली मुलाकात में। মেঘ নিজের গাল আবিরের কপালে চেপে ধরেছে ঠিকই, কিন্তু হৃদয়ে তোলপাড় কোনো ক্রমেই সামলাতে পারছে না। আবিরের গা থেকে আসা তীব্র ঝাঁঝালো গন্ধে মেঘের নাক দিয়ে ঢুকে সোজা স্নায়ুতন্ত্রকে কম্পিত করছে। মেঘের নিঃশ্বাস ভারী হয়ে আসছে, ঘন ঘন শ্বাস ছাড়ছে, যা আবিরের নাকে মুখে পড়ছে। নিজেকে সংযত করতে না পেরে মেঘ তৎক্ষণাৎ উঠে বসেছে। বুকটা অসহনীয় পর্যায়ে কম্পিত হচ্ছে, ফিনফিন করে কাঁপছে ঠোঁট। হাত ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু সম্ভব হচ্ছে না। এদিকে আবিরের জ্বর কমছে না, বরং ক্রমে ক্রমে বেড়েই চলেছে। মেঘ যে নিচে গিয়ে বড় আম্মুকে ডাকবে, এই সুযোগটাও পাচ্ছে না। মেঘের ফোন রুমে রেখে আসছিল। আবির ফোনের লক খুলতে পারছে না। আবিরের জ্বর বাড়তেছে দেখে দূর দূরও কাঁপছে বুক, চোখ মুখে চিন্তার ছাপ। আবিরের আকস্মিক কাণ্ডে মেঘের নিঃশ্বাস আটকে গেছে, স্তব্ধ হয়ে গেছে, আঁখে জোড়া প্রশস্ত হয়ে গেছে। এই বুঝে কোটর ছেড়ে বেরিয়ে আসবে। নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে স্পন্দনও থেমে গেছে। জ্বরের ঘোরে আবির বালিশ থেকে সরে মেঘের উড়োতে শুয়েছে, এক হাতে মেঘের কোমর আঁকড়ে ধরেছে। আবিরের মুখ ঠিক মেঘের উদরের সঙ্গে মিশে আছে। আবিরের উষ্ণ শ্বাস জামা ভেদ করে মেঘের নমনীয় উদর স্পর্শ করছে। এতেই মেঘ পাথর বনে গেছে। অনেকটা সময় নিঃশ্বাস আটকে ছিল, শেষ পর্যায়ে ভেতরের আটকানো নিঃশ্বাসটা খুব জোরে ছাড়ে। বক্ষ পিঞ্জরে আবদ্ধ পাখিটা এই বুঝি উড়ে যাচ্ছে। আবিরের এক একটা নিঃশ্বাস মেঘের উদর স্পর্শ করছে, আর মেঘের ছোট্ট দেহ প্রতিবারের কম্পিত হচ্ছে। কাঙ্ক্ষিত পুরুষের অনাকাঙ্ক্ষিত আচরণে মেঘ পুরুষ হতভম্ব হয়ে গেছে। কিছু সময়ের ব্যবধানে শ্বাসনালীতে তুফান শুরু হয়ে গেছে। গলা শুকিয়ে কাঠ বারবার ঢোক গিলছে, অবিরত কাঁপছে দুহাত। আবির জ্বরের করে মেঘকে আরও শক্ত করে জড়িয়ে ধরেছে। এমন কল্পনাতীত কাণ্ডে মেঘের হৃদস্পন্দনে মাত্রা বেড়ে আকাশ ছোঁয়ার পথে। জানলা দিয়ে আসা কনকনে ঠান্ডা বাতাস মেঘের কানে ঢুকছে। বাতাসেরা যেন মেঘের কানে কানে বলছে, তুই তো আবির ভাইয়ের প্রণয়ের অনলে পুড়তে চাস, তবে কিসের এত অভিসংখ্যা? মেঘের শরীরে ঝাঁকুনি দিয়ে উঠল। আবিরের গায়ের জ্বরের তাপ মেঘের পেটে পুরো গরম হয়ে গেছে। জ্বরের ঘোরে আবির আবল তাবল বলা শুরু করেছে। দীর্ঘ সময় পর মেঘ নিজের কাঁপা কাঁপা হাতে আবিরের মাথা আলতোভাবে স্পর্শ করেছে। গলা কাকারি দিয়ে কোমল কণ্ঠে ডাকল, আবির ভাই। আবির উত্তর দেওয়ার অবস্থাতেই নেই। ঘোরের মধ্যে কী সব বলেই যাচ্ছে। মেঘ কান পেতে শুনেছে, বুঝতে চেষ্টা করেছে আবির কি বলছে। সব কথা বুঝতে না পারলেও শেষটুকু শুধু বুঝতে পেরেছে। আমি মারা গেলে তুই কাঁদিস না প্লিজ। আবিরের এমন কথা শুনে মেঘ আবিরের মাথা দু হাত শক্ত করে আঁকড়ে ধরে আর্তনাদ করে ওঠে। এমন কথা বলবেন না প্লিজ, কিছু হবে না আপনার, ঠিক হয়ে যাবেন। আপনার কিছু হতে দিব না আমি। বেশ খানিক্ষণ পর মেঘ আবিরকে রেখে দৌড়ে নিচে নামলো। ততক্ষণে বাড়ির সবাই শুয়ে পড়েছে। শীতের রাত, তাই সবাই একটু তাড়াতাড়ি শুয়ে পড়ে। বড় আম্মুকে ডাকতে গিয়েও থেমে গেল। বড় আম্মু অসুস্থ। আবির ভাইয়ের এই অবস্থা দেখলে বড় আম্মুর শরীর আরও খারাপ হবে, এই ভেবে আর ডাকেনি। ছুটে গেল তানভীরের রুমে। তানভীরও বাসায় নেই। মেঘ নিজের রুম থেকে ওষুধ আর ফোনটা নিয়ে তানভীরকে কল করতে করতে আবিরের রুমে গেল। তানভীরকে আবিরের অবস্থা জানিয়ে তাড়াতাড়ি আসতে বলেছে। অনেকক্ষণ ডাকার পর আবির একটু হুঁশ আসছে। মেঘ কোনো রকমে আবিরকে উঠিয়ে ঔষধ খাইয়ে দিয়েছে। আবির চোখ বন্ধ করে শুয়ে আছে। মেঘ আবিরের কপালে জলপট্টি দিয়ে যাচ্ছে। আবির বেশ খানিকটা সময় নিস্তেজ হয়ে রইল। জ্বর মাথায় উঠে গেছে। মেঘ জলপট্টি দিচ্ছে আর সরাচ্ছে। কপালের তাপে কয়েক মুহূর্তেই পটি গরম হয়ে যায়, তাই বারবার পাল্টাতে হচ্ছে। প্রায় 1 ঘন্টা পর আবির হঠাৎই চোখ মেলো। জ্বর কিছুটা কমেছে, তাই হুঁশ ফিরেছে। সরাসরি মেঘের চোখের দিকে তাকালো। শরীরে উত্তাপ, চোখ লাল হয়ে গেছে। মেঘ জলপট্টি দিতে দিতে শুধালো, শরীর কি বেশি খারাপ লাগছে? আবির মলিন হাসলো। মেঘ পুনরায় প্রশ্ন করলো, কি হয়েছে? কিছু না, আর পটি দিতে হবে না, অনেক রাত হয়েছে, ঘুমাতে যা। আপনি চুপ করে থাকুন প্লিজ। আবিরের হাসি ঠোঁট থেকে সরছেই না, বরং ধীরে ধীরে প্রশস্ত হচ্ছে আবিরের ওষ্ঠদ্বয়। মনে মনে মেঘকে নিয়ে রঙিন স্বপ্নের দুনিয়ায় পাড়ি জমিয়েছে। মেঘ এমনভাবে আবিরের যত্ন নিচ্ছে, ঠিক যেন ঘরের বউ। আবির জ্বরের ঘোরেও মেঘের চিন্তা বিভোর হয়ে আছে।
আবিরের নেশাক্ত দৃষ্টি দেখে মেঘ জিজ্ঞাসা করল। আপনি কি কিছু বলতে চাচ্ছেন? জ্বরের কারণে আটকে আটকে বলল। বলতে তো চাই। বলুন। না থাক, কিছু না। বলুন। বাদ দে, জল পড়ে দিতে হবে না। একটু শান্ত হয়ে বস তো। হাত নাড়াচাড়া করছিস, পরে হাত ব্যথা করবে। আমার হাত ব্যথার চিন্তা আপনাকে করতে হবে না, নিজের হাত নিয়ে ভাবুন। আমার হাত ঠিক হয়ে যাবে। মেঘ হঠাৎই মায়াবীর দৃষ্টিতে আবিরের চোখের দিকে তাকিয়েছে। মেঘের দু চোখ ছলছল করছে, বুকে চাপা পড়া কষ্ট, ভেতরটা ক্ষত বিক্ষিত হয়ে যাচ্ছে। আবিরের নজর ঠিক মেঘের চোখ বরাবর। অষ্টাদশীর মায়াবী দৃষ্টি আবিরের বুক ধ্রিম ধ্রিম কম্পনের কারণ, অনুভূতি লুকাতে অক্ষম। জ্বরের কারণে আবিরের হৃদয়ে ব্যাকুলতা স্পষ্ট বোঝা যাচ্ছে। মেঘ আবিরের চুলে হাত বুলাতে বুলাতে কোমল কণ্ঠে বলল। আপনি এমন কেন করেন? আবির ক্ষীণ হেসে প্রশ্ন করে। কেমন করি? নিজেকে এত আঘাত করেন কেন? সকালে এভাবে হাত না কাটলে তো এখন জ্বরটা উঠতো না। রাগ কন্ট্রোলই করতে পারি না, এতে আমার কি দোষ? এত বড় ছেলে হয়েও রাগ কন্ট্রোল করতে পারেন না, আবার আমার জেদ কমাতে বলেন। তোর জেদটা কমাতে পারলেই আমার রাগ কমে যাবে। কিভাবে? তা তো এখন বলবো না। জ্বর তো এখন কমেছে, তুই বরং রুমে চলে যা। তাড়িয়ে দিচ্ছেন কেন? তাড়াচ্ছি না, শীতের রাত, এমনিতেই অনেক ঠান্ডা, তার মধ্যে এত রাতে তুই আমার রুমে। আজব তো, এত রাতে কি আমি শুধু শুধু আপনার রুমে আসছি নাকি? ভাইয়া বলছিল বলেই আসছি। আর আমি না আসলে তো জানতামও না যে আপনি জ্বরে পড়ে আছেন। ওষুধ পর্যন্ত খাননি। ওষুধটা খেয়েছেন বলেই জ্বরটা একটু কমেছে। তাছাড়া আমি তো নিচে গিয়েছিলাম, বড় আম্মু আম্মু সবাই ঘুমিয়েছিল, তাই ডাকিনি। ভাইয়াকে কল দিয়ে বলছি ভাইয়া আসতেছে। বাসায় কেউ অসুস্থ হলে কি দেখাও যাবে না? আচ্ছা বাবা, সরি, আর কিছুই বলবো না তোকে। কিছু বলতে হবে না, কি খাবেন সেটা বলুন, খাবার নিয়ে আসি। কিচ্ছু খাবো না, মাথায় প্রচণ্ড ব্যথা করছে। তুই শুধু আমার মাথায় হাত বুলিয়ে দে, তাহলেই হবে। মেঘ আলতো হাতে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। একসময় আবিরের চুলে হাত দেওয়ায় কত ইচ্ছে ছিল, কতই না বাহানা খুঁজেছে, কিন্তু সাহস করে ছুঁতে পারতো না। আজ তার আবির ভাই নিজেই সেই অধিকার দিয়েছেন। মেঘ আবিরের মলিন চেহারা তাকে ঈষৎ হাসল। আবিরের চোখ বন্ধ। মেঘ এক দৃষ্টিতে আবিরের মুখের পানে চেয়ে আছে। এই শ্যামবর্ণের পুরুষ যে অষ্টাদশীর মনের রাজ্যের একমাত্র রাজকুমার, যাকে নিয়ে রোজ রাতে স্বপ্ন দেশে পাড়ি জমায়, কল্পনায় ঘুরে বেড়ায় দেশ থেকে দেশান্তর। অষ্টদশীর মণিকোঠায় একমাত্র আবির ভাইয়াই বসবাস। তখনই তানভীর রুমে ঢোকে। আবির ঘুমাচ্ছে। মেঘ আবিরের মুখের পানে চেয়ে মাথায় হাত বোলাচ্ছে। তানভীর হুট করে রুমে প্রবেশ করে এই দৃশ্য দেখে হকচকেই উঠল। রুম থেকে বেরিয়ে যাবে নাকি ঢুকবে বুঝতে পারছে না। তানভীর আস্তে করে গলা খাকারি দিতেই মেঘ আটকে ওঠে। আবিরের থেকে কিছুটা দূরে সরে বসে। তানভীর কাছাকাছি এসে জিজ্ঞাসা করল। ভাইয়ার জ্বর কি কমেছে? মেঘ ছোট্ট করে বলল। অনেকটা কমেছে। তানভীর আবিরের কপাল আর গলায় হাত রেখে জ্বরের মাত্রা বোঝার চেষ্টা করলো। তারপর স্বাভাবিক কণ্ঠে বলল। তুই আর কিছুক্ষণ বস, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা। তানভীর রুম থেকে বের হতে মুচকি হাসলো। সে এটাই চাইছিল। সকাল থেকে সারাদিন আবিরকে বুঝিয়ে মাথা ঠান্ডা করেছে। মিনহাজের প্রতি যতটা না ক্ষোভ, তার থেকেও বেশি রাগ উঠেছিল মেঘের প্রতি। আবির যেখানে আব্বু আম্মু চাচা চাচিদের সামনে নিজেকে সংযত রাখার চেষ্টা করে, মেঘ সেখানে হুট করে সবার সামনে বাড়ি ছাড়া কথা বলে ফেলেছে। আবির মন প্রাণ দিয়ে চেষ্টা করছে সম্পর্ক ঠিক করতে, অন্যদিকে মেঘ কিছু মানুষের উস্কানিতে সেটা ভাঙতে চাইছে। এর জন্যই মূলত আবিরের রাগ কন্ট্রোলের বাইরে চলে গেছে আর আব্বু চাচুর সামনে যা তা বলে ফেলেছে। আবির নিজেও ভেবে পাচ্ছে না আব্বু চাচু এই ঘটনাটা কীভাবে নিয়েছে বা এর পরিণাম কি হতে চলেছে। মেঘের ভুল আর অন্যায়গুলোতে তানভীর খুব সুন্দর করে ঢাকার চেষ্টা করেছে। আবিরের মাথা ঠান্ডা করতে তানভীর শেষ পর্যন্ত হুমকিও দিয়েছে, যদি মেঘের সঙ্গে ঠিকঠাক মতো কথা না বলে তাহলে সে নিজেই মেঘকে নিয়ে হোস্টেলে দিয়ে আসবে। এক প্রকার বাধ্য হয়েই আবির সত্য মেনে নিয়েছে। শত রাগের পরও মেঘকে না দেখে আবির থাকতে পারবে না। গত 7 বছরে অনেক কষ্টেই নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে রেখেছে, আর সম্ভব না। এখন কয়েক ঘন্টা মেঘকে না দেখলেই ছটফট করতে থাকে। বাসায় থাকলে কারণে অকারণে বারবার নিচে আসে, যেন মেঘকে এক পলক দেখতে পারে।
তানভীর রুমে চলে গেছে। মেঘ খানিকটা সময় মাথা নিচু করে বসে রইল, নির্লজ্জের মতো আবিরকে দেখছিল। এটা ভাইয়া দেখে ফেলেছে ভেবেই লজ্জায় মুখ তুলতে পারছে না। আবির ঘুমের মধ্যে পাশ ফিরতেই বালিশের উপর রাখা মেঘের হাত আবিরের গাল স্পর্শ করে। আবিরের গালে খোঁচা খোঁচা দাড়ি স্পর্শে মেঘের গায়ে শিহরণ জাগে। শিরা উপসরাই তুফান শুরু হয়ে গেছে। হুটহাট আবির ভাইয়ের অনাকাঙ্ক্ষিত স্পর্শে মেঘের হৃদয়ে প্রেমানুভূতি জাগ্রত করে। হাত সরিয়ে মুগ্ধ আঁকিতে তাকিয়ে রইল আবিরের অন্য পাশে গালে। আবির কখনো ক্লিন শেভ করে না, ছোট্ট করে কেটে রাখা দাড়ি সপ্তাহখানেক আগেই হয়তো কাটিয়েছিল, এখন কিছুটা বড় হয়েছে। খোসা খোসা দাড়ি সহ গালটা মেঘকে টানছে। আবির ভাইয়ের প্রতি তীব্র প্রেমানুভূতি মুগ্ধতায় পরিপূর্ণ গাল মেঘের হৃদয়ের সমস্ত প্রাচীর ভেঙে দিচ্ছে। ইহজগতের আবির ভাইয়ের গাল ব্যতীত আপাতত আর কোনো দিকে তাকাতে পারছে না। মেঘ আস্তে করে আবিরকে ডাকলো, কিন্তু সাড়া নেই। সকালের ঘটনায় শরীর থেকে অনেকটাই রক্ত বেরিয়ে গেছে। তাছাড়া কিছুদিনে দৌড়াদৌড়িতে আবিরের শরীরও বেশ দুর্বল, ঠিকমতো খায় না, নিজের যত্নও নেয় না, তার উপর জ্বর। সব মিলিয়ে ক্লান্তিতে বারবার চোখ বন্ধ হয়ে আসছে। তাছাড়া প্রেয়সীর সঙ্গে পেয়ে আবিরের হৃদয়ে প্রশান্তিতে ভরে গেছে। মেঘ মাথায় হাত বুলিয়ে দেওয়ার আবিরে মনে হচ্ছিল ইহজগতের আর কিছুই প্রয়োজন নেই তার। এইভাবেই তার স্প্যারোকে নিয়ে বাকি জীবন কাটিয়ে দেবে সে। আবিরের সারা শব্দ না পেয়ে মেঘ দ্বিতীয় তৃতীয়বার ডাকে, কিন্তু আবির গভীর ঘুমে তলিয়ে আছে। মেঘ ধীরে ধীরে বিছানা থেকে নামে আবিরের গালে টুক করে কিস করে রুম থেকে ছুটে পালায়। ব্যালকনিতে যেতেই আর একটুর জন্য তানভীরের সঙ্গে ধাক্কা লাগতে যাচ্ছিল। তানভীরের সামনে থেকে সরে কিছুটা তপ্ত স্বরে প্রশ্ন করে, এইভাবে ছুটছিস কেন? কি হয়েছে? কিছু না। বলি মেঘ নিচে রুমে চলে গেছে। তানভীর আবিরের রুমে ঢুকতেই দেখে আবির গালে হাত দিয়ে হাঁ করে তাকিয়ে আছে। তানভীরকে ঢুকতে দেখেই আবির তৎক্ষণাৎ হাত সরিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। তানভীর ঠাট্টার স্বরে বলে, আমি কি অসময়ে চলে আসলাম? আবির নিঃশব্দে হেসে লেপের নিচে মুখ লুকিয়েছে। তানভীর হাসতে হাসতে বলে, নববধূও এত লজ্জা পাবে না তুমি যতটা লজ্জা পাচ্ছ। সমস্যা নেই, আমি কিচ্ছু বুঝি নাই, চিল। আবির লেপের নিচ থেকে মুখ তুলে গম্ভীর কণ্ঠে বলল, তুই বুঝলেই বাকি। আমি কি অবৈধ কিছু করছি নাকি? না, একদমই না। তানভীর একটু সিরিয়াস মুডে বলল, থ্যাঙ্কস ভাইয়া। বিশ্বাস করো, তোমাদের দুজনকে হাসি খুশি দেখলে আমার সব দুশ্চিন্তা দূরে চলে যায়। সব সময় এইভাবেই থেকো প্লিজ। ভাইরে, এইভাবে থাকলে নিজেকে নিয়ন্ত্রণ করা কষ্টকর হয়ে যাবে। তোর বোনের যন্ত্রণায় আমি কোনো একটা অঘটন ঘটিয়ে ফেলবো। তোমার প্রতি আমার বিশ্বাস আছে, তারপরও কোনো অঘটন ঘটলে সমস্যা নেই, আমি সামলে নেব। তানভীর খানিকক্ষণ চুপ থেকে পুনরায় বলল, হাতের কি অবস্থা? ব্যথা আছে? আছে, একটু কম। তুমি জানো তোমার নিজের দোষে আজ তোমার এই অবস্থা। আমি আবার কি করলাম? তোমার কিছুদিনের আচরণেই এমনিতেই বনুর মেজাজ বিগড়েছিল, তার মধ্যে তুমি বিবাহিত এই কথা কেন বলতে গেছিলে? তার উপর তুমি নাকি এক বাচ্চার বাপ। এইসব বলেছিলা কেন? এই জন্যই জিদে হোস্টেলে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছিল। আমি কি করব? ওই দিন ফোনটা রেখে আমি জাস্ট একটু রুমে গিয়েছি আর আসছি। এর মধ্যেই তোর বোন আমার ফোনটা চেক করে ফেলেছে, মালাকে পাঠানো মেসেজ দেখেছে। কতটুকু পড়তে পারছে জানি না। তাছাড়া ওয়ালপেপারে যে তোর বোনের সঙ্গে ছবি দেওয়া, ওই ছবিও নিশ্চয়ই দেখেছে। কতটুকু কি দেখেছে তা বোঝার জন্যই বউ আর বাচ্চার কথা বলছি। তোর বোনের রিয়াকশান দেখে বুঝছি ওয়ালপেপারটা সে ভালোভাবে খেয়াল করেনি। কিন্তু পরদিন তুই আর আমি যখন সোফায় বসেছিলাম, তখন তোর বোন সিঁড়ি থেকে আবারও আমার ফোনের ওয়ালপেপারটা দেখেছে। বউ বাচ্চার ব্যাপারটা বিশ্বাস করুক আর না করুক, ওয়ালপেপার দেখছে মানে ওকে আর কোনোভাবেই কিছু বিশ্বাস করতে পারবো না। তাই বাধ্য হয়ে আমার ছবি দিয়ে আরেকটা ছবি এডিট করাইতে হয়েছে। ওই ছবিটা ওয়ালপেপারে দিয়েছি যাতে তোর বোন ভুল না বোঝে। ভাগ্য ভালো, দূর থেকে তোর বোন ওয়ালপেপারটা ঠিকমতো দেখেনি, না হলে শিওর বুঝে যেত যে এটা এডিট করা ছবি। তানভীর হাসতে হাসতে আবিরের উপরে গড়াগড়ি খাচ্ছে। তানভীর অট্টহাসি দেখে আবিরের পুরো যুগল কুচকে আসে, কণ্ঠে খাত নামিয়ে হুঙ্কার দেয়, পাগলের মতন হাসিস কেন তুই? তানভীরের হাসি থামছেই না। হাসতে হাসতে কোনো মতনে বলল, আমার বোনকে এত ভয় পাও? ভয় তো পেতেই হবে, একমাত্র বউ বলে কথা। ও মানে কিনা যায় না, আমি তো ওকে আমার বউ মানি। আমার মতে পৃথিবীর 90% বিবাহিত পুরুষই তাদের বউকে ভয় পায়।
পৃথিবীর বুকে রাজ করা পুরুষটাও তার বউয়ের সামনে নাথিং। এর একটাই কারণ, বউয়ের প্রতি প্রবল ভালোবাসা। আর বাকি যে 10% পুরুষ আছে তার বউকে ভালোই বাসে না। পছন্দ তো একজনকে করিসই, হ্যাঁ দেখবি রাজনৈতিক ক্ষমতা দাপট তার সামনে কিছুই না। তানভীরের হাসি থেমে গেছে। সত্যিই তাই, বন্যার প্রতি যবে থেকে ইমোশন কাজ করে তবে থেকেই নিজেকে প্রতিনিয়ত পরিবর্তন করার চেষ্টা করেছে। তানভীর কেন করছে সে নিজেও জানে না। 2-1 দিন কেটে গেছে। মেঘ এই 2 দিন ক্লাসে যায়নি, কারোর সাথে যোগাযোগও করেনি। মিনাজ কম করে হলেও 50 বার কল করেছে। সাদিয়া, মিষ্টি, তামিমও কল করেছে, কিন্তু মেঘ কোনো ফোন ধরেনি। রাগটা নিজের প্রতি, ওদের উষ্ণতে নিজের গলে যাওয়ায় একদম উচিত হয়নি। আজ ভার্সিটিতে আসছে, অনেকদিন পর বন্যাও আজ ক্লাসে আসছে। বন্যাকে দেখেই মেঘ জড়িয়ে ধরেছে। ক্লাস শেষ হতে সকলে এক জায়গায় জড়ো হয়েছে। কিরে, এগুলো কল দিলাম ধরিসনি কেন? তোকে কতগুলো কল মেসেজ দিলাম, কোথায় নিখোঁজ হয়ে গেলি? কোথাও না। কিরে, কি হয়েছে? কোনো সমস্যা আমার জীবনটা সমস্যায় ভরপুর। হয়েছে কি বল তো? আমি ভাবছিলাম হোস্টেলে সিট নিব। ওনারা সবাই বলতেছিল হোস্টেলে আসলে ভালো হবে, তাই ফর্ম নিয়ে গিয়েছিলাম। ফর্ম পূরণ করে পরের দিন আব্বু আর বড় আব্বুকে বলেছি। ওনারা কিছু বলার আগেই আবির ভাই ফর্ম ছিঁড়ে চিল্লাচিল্লি শুরু করেছেন, এমনকি আমার পা ভাঙার হুমকি পর্যন্ত দিয়েছেন। বড় আব্বু আবির ভাইকে ধমক দিয়েছে। ওই রাগে রুমে গিয়ে ড্রেসিং টেবিল ভেঙে হাত কেটে একাকার অবস্থা করে ফেলেছে। 3 দিন ধরে হাত ব্যথার জ্বরে ভুগতেছে। আজ দেখছি এই অবস্থাতেই অফিসে যাচ্ছে। মিষ্টি, সাদিয়া, মিনাজ, তামিম, বন্যা সকলেই পূর্ণ মনোযোগ দিয়ে সবটা শুনল। বন্যা অনাকাঙ্ক্ষিত কণ্ঠে বলল, তোর বোন বিরাট সাহস হয়েছে। তুই জানিস ছোট থেকে তোরে কিভাবে বড় করছে। প্রয়োজন ছাড়া এক পাও এদিক সেদিক যেতে পারিসনি। তুই ভাবলি কিভাবে যে তোকে হোস্টেলে আসার অনুমতি দিবে? আর তুই অনুমতি চাইতেই বা গেলি কোন সাহসে? তোরে মেরে আধমরা করেনি সেই কপাল। তুই আমার একটা বার কল দিতি, আমি ডিরেক্ট নিষেধ করতাম তোকে। আমি কিভাবে জানবো এমন কিছু হবে? আবির ভাইয়ের ওপর রাগ করে তো চলে আসতে চাইছিলাম। মিষ্টি রাগান্বিত কণ্ঠে বলা শুরু করলো, তুই হোস্টেলে আসলে ওই ব্যাটার কি সমস্যা? ব্যাটা বিয়ে করতে পারে, বাচ্চা থাকতে পারে, আর তুই সামান্য হোস্টেলে আসবি, এতেই এত হাঙ্গামা? আসলে পুরো জাতটাই খারাপ। আমি তোর জায়গায় থাকলে না বলেই চলে আসতাম। দেখ মিষ্টি, সব ছেলে কিন্তু খারাপ হয় না। দেখিস না আমি কত নিষ্পাপ। আমিও। কি বলছিস তুই এসব? আবির ভাই বিবাহিত, বাচ্চা আছে, এসব কি শুনছি মেঘ? উনি সেদিন বলেছিলেন উনি বিবাহিত, বাচ্চা আছে। তারপর জানছি আমার সাথে ফাজলামো করেছে। আজকে ফাজদামো করে বলেছে, 2 দিন পর দেখবি সত্যি সত্যি বউ নিয়ে বাসায় চলে আসছে। পরে চিল্লাবি না, বলে রাখলাম। এই মিষ্টি, চুপ করবি? তোর ব্রেকআপ হয়েছে বলে কি তুই সারা দুনিয়ার মানুষের ব্রেকআপ করে বেড়াবি নাকি? আমি চাই না আমার ফ্রেন্ডরা কেউ ফালতু ছেলেদের জন্য নিজের জীবন বরবাদ করুক। আমার আবির ভাই মোটেই ফালতু ছেলে না, বাদ দে। আমার আবির ভাইকে নিয়ে তোরা কেউ কিছু বলবি না। আমার আবির ভাই ভালো হলেও আমার, খারাপ হলেও আমার। হয়েছে? বেটা বিয়ে করে ফেলছে শুনে সেদিন তুই কান্নাকাটি শুরু করেছিলি, মনে নাই? এখন আমাদের দোষ? ও দিনে 100 বার আবির ভাইয়ের জন্য কান্না করে, 100 বার হাসে, তাই বলে তোরা ওকে আবারও উস্কাবি? আমি 2 দিনের জন্য বেড়াতে গেছি কিনা আমার বেবিটার বেইন ওয়াশ করা শুরু করে দিয়েছিস? আমরা তো চাই তোর বেবিটা হাসি খুশিতে থাকুক। তোর বেবির খেয়াল রাখার দায়িত্ব তো আমাদেরও। দেখলাম তো কেমন খেয়াল রাখছিস। ফাঁসাইয়া দিয়া নিজেরা তো বিরাট শান্তিতে আছিস। যা যা ঝড় গেছে তো আমার বেবিটার উপর দিয়ে গেছে। আবির ভাই বলছে যারা আমাকে উস্কাইছে তাদের সব কটাকে আত্মরা করে নিজের বাড়ি পাঠাবে। একদম ঠিক আছে, এদের মারাই উচিত। বন্যা, তুই এভাবে বলতে পারলি? তুই আমার সঙ্গে কথা বলবি না, বদমাইশ পোলা। মনে হয় তোর আবির ভাইয়ের থ্রেট আমরা ভয় পাইছি। বলিস আসতে, দেখবো নে তোর ভাইয়ের কত পাওয়ার আর আমার ভাই ব্রাদার্সদের কত পাওয়ার। বন্যা হাসতে হাসতে বলল, এই গর্জনটা আবির ভাইয়া বা তানভীর ভাইয়ার মুখোমুখি হওয়ার পর যেন থাকে।
চল মেঘ। মেঘকে নিয়ে বন্যা চলে গেছে। মেঘ বন্যাকে সব ঘটনা খুলে বলেছে। বন্যা শুধু একটা কথাই বারবার বলেছে, তুই আমাকে একটা বার জানাতে পারতি। তুই জানিস তুই বাড়ির প্রত্যেকটা মানুষের কলিজার টুকরা, তারপরও এমন কাণ্ড কেন ঘটালি? আবির ভাই না চিল্লালে তোর ভাই আব্বু বা বড় আব্বু নিশ্চয় রাগ দেখাতো। মেঘ নিজের প্রতি নিজে বিরক্ত। বন্যাও আর বেশি কিছু বলেনি। মেঘকে বিদায় দিয়ে নিজেও বাসায় চলে গেছে। এদিকে আবির আজ সকাল সকাল অফিসে আসছে। হাতে এখনও পুরোপুরি ঠিক হয়নি, কিন্তু একটা বিদেশি কোম্পানির সঙ্গে আজ গুরুত্বপূর্ণ মিটিং। গত 3 বছরের অর্ডারের সমতুল্য এই একটি অর্ডার। সব কিছু ঠিকঠাক থাকলে আবিরদের কোম্পানির দেশের সেরা 5টা কোম্পানির মধ্যে একটি হবে। তাই হাতের দুরবস্থা নিয়েও আবির অফিসে আসছে। টানা 1.5 ঘন্টা মিটিং চলল। আবির নিজের সর্বোচ্চ চেষ্টা করেছে। মিটিং শেষে ওনারা ডিল কনফার্ম না করেই চলে গেছেন। বলেছে পরবর্তীতে কল দিয়ে জানাবে। তাই সকলেই একটু টেনশনে আছে। আবির আব্বুর থেকে বিদায় নিতে গেলে আলী আহমেদ খান আবিরকে ঠান্ডা কণ্ঠে বললেন, শোনো আবির, নিজের রাগ যদি কন্ট্রোলে রাখতে না পারো তবে জীবনে সফল হতে পারবে না। আবির মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সে খুব ভালোভাবেই জানে ওই দিনে বাড়িতে ঘটনার ক্ষোভ প্রকাশ করবেন আলী আহমেদ খান। চুপচাপ সহ্য করে ছাড়া কিছু করার নেই তার। আলী আহমেদ খান পুনরায় বললেন, বাইরে যাই করো না কেন, বাসায় অন্তত পক্ষে ঠান্ডা থাকার চেষ্টা করবা। ভুলে যেও না তুমি বাড়ির বড় ছেলে, তোমার উপর বাকিরা নির্ভর। তানভীরের মতো মেঘ, মিম, আদি 3জনকে আগলে রাখার দায়িত্ব তোমার। কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চেঁচামেচি করলে, রাগ দেখালে তোমার উপর থেকে তাদের ভরসা উঠে যাবে। তোমার তাদের সাথে সফটলি মিশতে হবে, যাতে ওরা ভুল পথে পা বাড়ালেও তোমাকে তা জানাতে দ্বিধাবোধ না করে। তারপর তুমি বিষয়টা দেখবে, ঠিক মনে হলে ঠিক, আর ভুল মনে হলে ভাই বোনদের বুঝিয়ে সেটা থেকে সরিয়ে আনবে। কিন্তু চিৎকার করে রাগ দেখিয়ে ওদের সাথে কখনো দূরত্ব বাড়িও না। আমি যে ভুল করেছি, আমি চাই না একই ভুল তুমিও করো। আমার পরে খানবাড়ির পুরো দায়িত্ব তোমার, তাই তোমাকে যেমন শক্ত তেমন কোমল হতে হবে। আশা করি বুঝতে পেরেছো, এখন যেতে পারো। জি আচ্ছা। এই বলে আবির অফিস থেকে বেরিয়ে পড়েছে। হাতে দুরবস্থার জন্য বাইক নিতে পারেনি। রিক্সা করে নিজের অফিসে হয়ে বাসায় আসছে। সন্ধ্যার কিছুক্ষণ পরই আলী আহমেদ খান, মোজাম্মেল খান হাতে মিষ্টি নিয়ে বাড়ি ফিরেছেন। ইকবাল খান সিলেটে আছেন। বাড়িতে ঢুকেই সবাইকেই ডাকা শুরু করলেন। মেঘ, বিম, আদি, তানভীর, আবির সহ সকলেই নিচে আসছে। আলী আহমেদ খান হাস্যোজ্জ্বল মুখে বললেন, কনগ্রাচুলেশন মাই বয়, অর্ডার কনফার্মড, আই এম প্রাউড অফ ইউ। আবিরও হাসি মুখে থ্যাংক ইউ জানালো। সকলকেই বেশ খুশি। সবাইকে মিষ্টি দেওয়া হলো। আলী আহমেদ খান নিজে আবিরকে মিষ্টি খাইয়ে দিয়েছেন। সবশেষে আলী আহমেদ খান আবিরকে উদ্দেশ্য করে বললেন, আজকের এই খুশির কারণ একমাত্র তুমি। এত অল্প সময়ের মধ্যে তুমি এত কাজে মনোযোগী হয়েছ, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এটা তোমার জন্য অনেক বড় সফলতা। জীবনের সর্বোচ্চ সিঁড়ি পর্যন্ত এগিয়ে যাও। আবির মৃদু হেসে বলল, দোয়া করবেন আমার জন্য। মোজাম্মেল খান বললেন, ফি আমানিল্লাহ, দোয়া করি যেন সবসময় সব জায়গায় তুমি সফল হতে পারো। আলী আহমেদ খান শোধালেন, আজকের এই খুশির দিনে তোমার কি চাই বলো, যা চাইবে তাই পাবে। আবির ঢোক গিলে হাসার চেষ্টা করলো। খানিকক্ষণ নীরব থেকে বলল, আমার এখন কিছু চাই না, তবে একদিন চাইবো। এমন কিছু চাইবো যা দেওয়ার জন্য আপনাদের এত বছরের নিয়ম নীতি পর্যন্ত ভাঙতে হতে পারে। আশা করব সেই দিনের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকবেন। কথা শেষ করে আবির নিজের রুমে চলে গেছে। মেঘ আহম্মকের মতো চেয়ে আছে। আবির ভাইয়ের কথা কিছুই মাথায় ঢোকেনি। কেউ কিছু দিতে চাইছে, নিয়ে নিলেই তো ঝামেলা শেষ। প্যাঁচ লাগাতে হয় কেন? মেঘ এটা ভেবেই পায় না। আলী আহমেদ খান আর মোজাম্মেল খানও মুখ চাওয়াচাই করলেন। আবিরের মা, মেঘের মা আর মিমেরও মা নিজেদের মধ্যে কথা বলা বলি করেছে। মিম মেঘকে প্রশ্ন করলো, আপু তোমায় যদি বলতো যা চাও তাই পাবা, তাহলে তুমি কি চাইতা? মেঘ মনে মনে বলল, আবির ভাইকে চাইতাম। আবির ভাইয়ের সম্পূর্ণ হৃদয় জুড়ে আমার অস্তিত্ব চাইতাম। আমি আবির ভাইয়ের পৃথিবী হতে চাইতাম। মিম পুনরায় ডাকে, আপু বলো না কি চাইতা? জানি না বলে মেঘ নিজের রুমে চলে যাচ্ছে। মিম তারপরও মেঘের পেছন পেছন ছুটছে। তানভীর এতক্ষণের যাবৎ নীরব ভূমিকা পালন করেছে। চলে যাবে নাকি কি না সেটাই বুঝতে পারছে না। মেঘ মিম চলে যাওয়ার নজর পড়ে তানভীরের দিকে। মোজাম্মেল খান স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করলেন, তোমার ভাইয়ের এখন কিছু লাগবে না বলে গেলাম, তোমার কি কিছু লাগবে? তানভীর এপাশ ওপাশ মাথা নেড়ে না করলো। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে মনে মনে বিড়বিড় করলো, বউ লাগবে, দেবেন এনে? ভাইয়ারও বউই লাগবে।
2-3 দিন পর বিকেলে আবির, তানভীর কেউ বাসায় নেই। মেঘ আর মিম টিভি দেখতেছিল। মালিয়া খান আর আকলিমা খান রান্নাঘরে নাস্তা বানাচ্ছিলেন। তখনই জান্নাত বাসায় আসে, গেট থেকে বলে, ভেতরে আসতে পারি? মেঘ, মিম সহ রান্নাঘরে থাকা 2 কর্তী নজর পড়ে মেইন গেটের দিকে। মেঘ জান্নাত আপুকে দেখে আশ্চর্য নয়নে তাকায়। তৎক্ষণাৎ সোফার উপর দিয়ে লাফিয়ে ছুটে গিয়ে জান্নাতকে জড়িয়ে ধরে। জান্নাতও মেঘকে জড়িয়ে ধরে, জিজ্ঞাসা করে, কেমন আছো? আলহামদুলিল্লাহ, খুব ভালো। তুমি কেমন আছো ভাবি? জান্নাত হাসি মুখে উত্তর দেয়, আলহামদুলিল্লাহ ভালো। এখানে ভাবি বলো না, যে কেউ শুনে ফেলবে। মেঘ আস্তে করে শুধায়, ফুপ্পি কেমন আছে? আলহামদুলিল্লাহ। মালিয়া খান রান্নাঘর থেকে বেরিয়ে এসে বললেন, আরে জান্নাত যে, এতদিন পর আমাদের কথা মনে পড়লো? এদিকে কাজ নেই, তাই তেমন আসা হয় না। আজ একটু কাজ ছিল, এই জন্য ভাবলাম আপনাদের সাথে দেখা করা যায়। খুব ভালো করেছো, ভেতরে আসো। এই মেঘ, ভেতরে নিয়ে যা, এখানেই দাঁড় করিয়ে রেখেছিস। জান্নাত সোফায় বসলো। জান্নাতকে দেখে মিম টিভি বন্ধ করে রান্নাঘরে চলে গেছে। মেঘ জান্নাতের পাশে বসে ফিসফিস করে সব প্রশ্ন করছে। আসিফ ভাইয়া কবে আসবে, কেমন আছে, বাকিরা কেমন আছে থেকে শুরু করে এটা জিজ্ঞাসা করেই যাচ্ছে। জান্নাত আস্তে ধীরে সব প্রশ্নের উত্তর দিচ্ছে। মেঘ হঠাৎই প্রশ্ন করল, আপু তুমি যে বিবাহিত, এটা বলবা না? না। কেন? আবির ভাইয়া বারণ করেছেন। আবির ভাই জানে তুমি বাসায় আসবে? আবির ভাইয়াই আমায় পাঠিয়েছেন। উনি আর তানভীর এখন আমার শ্বশুর বাড়িতে। ওনারা হঠাৎ ফুপ্পির বাসায় কেন? ওনার প্রতি সপ্তাহে আমার শাশুড়িকে দেখতে যায়। কি? আমায় একদিনও নিয়ে যায় না কেন? আমরা সবাই তো তোমার কথাই বলি। তোমাকে নেয় না বলে আম্মু প্রতিবার আবির ভাইয়াকে রীতিমতো ধমকায়। দেখেছো, তারপরও আমায় নিয়ে যান না। আজকে আসুক বাড়িতে। এর মধ্যে মালিয়া খান নাস্তা নিয়ে আসছেন। পাশের সবাই বসে জান্নাতকে ভালোভাবে পরোক্ষ করেছেন। ওনার সেই অনেক দিনের ইচ্ছে জান্নাতকে ছেলের বউ মানাবেন। আলী আহমেদ খানকে বলেছেন উনি তেমন সারা শব্দ করছেন না, উনি আবিরকে একটু সময় দিতে চাচ্ছেন। ব্যবসায় ঠিকমতো মনোযোগ দিলেই বিয়ে করবেন সিদ্ধান্ত নিয়েছে। জান্নাতের নাস্তা খাওয়ায় এক ফাঁকে আলী আহমেদ খান বাসায় ঢুকলেন। জান্নাতের সাথে টুকটাকি কথা বলে নিজের রুমে চলে গেছেন। জান্নাতও খানিকক্ষণ বসে মেঘের রুমে ঘুরে আড্ডা দিয়ে বেরিয়ে গেছে। আবির আর তানভীর রাতে খেয়ে বাসায় ফিরেছে। ফুপির বাসায় গেলে কখনো না খায়ে ছাড়ে না। আবির ফেরার কিছুক্ষণ পরই মেঘ আবির রুমে হাজির হলো। আবির ভুরু জোড়া নাচিয়ে প্রশ্ন করলো, কিছু বলবি? মেঘ কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে বলল, আমার ভাগ কোথায়? আবির স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞাসা করলো, কিসের ভাগ? ভালোবাসার। আবির ঢোক গিলে ছোট্ট করে বলল, মানে? ফুপ্পির ভালোবাসার ভাগ দেন। কাছাই দিচ্ছি। মেঘ 2 কদম এগিয়ে গেল। আবির হাত বাড়িয়ে মাথায় গাঁটটা মেরে বলল, পপির হাতে আমি শুধু গাট্টাই খাই, তার ভাগই দিলাম। আর খাবারের ভাগ চাইলে এরপর থেকে আমি নিয়ে আসবো। মেঘ ঠোঁট উল্টে বলল, ইস, এত জোরে কেউ গাঁটটা দেয়? মাথাটা ব্যথা হয়ে গেছে। আবির কোমল কণ্ঠে বলে, তুই ভালোবাসার ভাগ চাইছিস, কম কি করে দিই বল? গাঁটটা মারা ভালোবাসা আমি চাইনি। আবির হঠাৎই মেঘের দিকে কেমন করে চাইল, উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, তো কেমন ভালোবাসা চাইছিস? মেঘ দর্দ মাখা কণ্ঠে বলল, আপনাদের মতো আমিও ফুপ্পির সাথে দেখা করতে চাই, গল্প করতে চাই, ফুপ্পির যত্ন পেতে চাই। ও আচ্ছা, আমি তো ভাবলাম অন্য কিছু। মেঘ ভ্রু কোচকে প্রশ্ন করলো, অন্য কিছু মানে? কিছু না, এখন ফপির বাসায় তোকে নিয়ে যাওয়া যাবে না। তোকে নিয়ে আমি বা তানভীর যে কেউ বের হলেই 1000টা প্রশ্ন উত্তর দিতে হবে। তার থেকে কিছুদিন শান্তি থাক, আমি দেখছি কি করা যায়। মেঘ আস্তে করে শুধালো, জান্নাত আপুকে আসতে বলেছিলেন কেন? দরকার আছে। আচ্ছা বলতো, জান্নাতের সঙ্গে আমার কথা হয়েছিল, আম্মুর রিয়াকশন কি? কথা হয়নি আবার? বড় আম্মু পাশের সোফায় বসে খুব সুন্দর মতন আপুর সঙ্গে কথা বলেছেন। বড় আম্মু তো অনেকদিন যাবৎ জান্নাত আপুকে আপনার বউ বানাতে চাচ্ছেন। আপনারা কেন বলছেন না যে আপুর বিয়ে হয়ে গেছে? এটা বলে দিলে তো মজাটাই শেষ। মানে? জানতে পারবি খুব শীঘ্রই। আর হ্যাঁ, মুখ ফসকে জান্নাতের বিয়ের কথা আবার যেন বলে দিস না। আমি এত বেককল না। আবির হেসে বলল, আই নো দ্যাট ইউ আর দ্য স্মার্টেস্ট গার্ল ইন দ্য ওয়ার্ল্ড। মেঘ ফিক করে হেসে ফেলে। আবির ভাইয়ের মুখে নিজের প্রশংসা শুনে ভীষণ লজ্জা পেয়েছে। লজ্জায় মাথা নিচু করে নিজের রুমে চলে গেছে। সময় বাঁধমান। জানুয়ারি পেরিয়ে ফেব্রুয়ারিতে পা দিয়েছে।
তীব্র ঠান্ডা অনেকটাই কমে এসেছে। মেঘেদের ক্লাস শেষ হয়েছে সবেমাত্র 5 মিনিট হলো। বন্যা আর মেঘ গল্প করতে করতে দুজনই হাত ধরে হাঁটছে। তামিম দৌড়ে এসে বন্যার পিছনে দাঁড়িয়ে বন্যাকে ডাকে। এই বন্যা, বন্যা শুনেও না শোনার মতো হাঁটতে থাকে। তামিম এবার বন্যা আর মেঘের সামনে এসে দাঁড়ায়। বন্যা মেঘ দুজনই থমকে দাঁড়ালো। মেঘ তামিমের মুখের পানে তাকালো। বন্যা তাকায়নি, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তামিম অভিযোগের স্বরে বলল, বন্যা তুই আমার সাথে ঠিকমতো কথা বলিস না কেন? কারণটা তোর অজানা? এতদিন হয়ে গেছে, এখনও তুই ওই বুসিনে পড়েছিস? চলতে চলতে কারোর প্রতি ইমোশনাল আসতেই পারে, তোর প্রতি আসছিল, তাই আমি তোকে আমার মনের কথা বলেছিলাম। তুইও তোর মতামত জানিয়েছিলিস এবং আমি তা মেনে নিয়েছি। তুই না করেছিস, এরপরে কি আমি তোকে কোনো প্রশ্ন করেছি বা জোরাজোরি করেছি? তুই রিজেক্ট করেছিস বলে এই না যে আমি মরে যাব, কিন্তু তার প্রভাব বন্ধুত্বের উপর কেন পড়বে বলতো? তারপরও আমি আন্তরিকভাবে দুঃখিত। প্লিজ বন্ধুত্বের সম্পর্কে সুবাদে হলেও আমায় ক্ষমা করে দে। বন্যা কিছুটা ভারী কণ্ঠে বলল। আচ্ছা। এরই মধ্যে মিনহাজও এগিয়ে আসলো। তিনজনকে উদ্দেশ্য করে বলল, কিরে তোরা এখনো এখানে? তামিম প্রশ্ন করলো। তুই কোথায় গেছিলি? নেতারা আসছে, ওনাদের সামনে মাস্টার্স পরীক্ষা, ভার্সিটি থেকে বেরিয়ে যাওয়ার সুবার্থে ওনারা একটা প্রোগ্রাম করবে শুনলাম। ভার্সিটির পাশাপাশি ঢাকার সুনামধন্য কলেজের স্যাররা, বড় বড় অবস্থানে থাকা ব্যক্তি বগুড়ার সেই প্রোগ্রামে আমন্ত্রিত থাকবে। বন্যা বলল, ভালো, কিন্তু তুই এখানে কি করতে গেছিলি? এমনিতেই নেতাদের সাথে দেখা করতে গেছিলাম। ওনাদের সাথে পরিচয় থাকা ভালো, রাজনৈতিক পাওয়ার থাকবে, যে কোনো সমস্যার সাহায্য পাওয়া যাবে। তাছাড়া সাধারণ সম্পাদক আমরা রুমমেট। মেঘ বলেছিল না, ওর আবির ভাই নাকি আমাদের আধমরা করে বাড়ি পাঠাবে। আর কিছুদিন ওয়েট কর, দেখবি আমরা কত পাওয়ার হয়। বন্যা মেঘের দিকে চেয়ে হাসতে হাসতে বলল, দেখছিস মেঘ, তোর আবির ভাইয়ের ভয়ে নেতাদের পিছু নিচ্ছে। পুনরায় মিনহাজকে উদ্দেশ্য করে বলল, নিজের নাই 2 আনা, আবার ভাব দেখায় 16 আনা। সেদিন যেভাবে বলছিলি ভাই ব্রাদার্সের পাওয়ার দেখাবি, তখন তো ভাবছিলাম তোদের এলাকার ভাইদের কথা বলছিস। মেঘ মৃদু হেসে বলল, এই জন্যই বলি আমার আবির ভাই সবার সেরা। তোদের মতো 8-10 জনকে পেটানো আমার আবির ভাইয়ের কাছে জাস্ট 5 মিনিটের ব্যাপার। ওনার কাউকে প্রয়োজন নেই, একাই 199 জনের সমান। তামিম উদ্বিগ্ন কণ্ঠে বলল, 199 জনের সমান কিভাবে হয়? হলে 100 জনের সমান হবে। আমার আবির ভাই একটু ব্যতিক্রম, তাই 199 জনের সমান। এটা কেমন লজিক? এটা আমার লজিক, তোরা বুঝবি না। মিনহাজ তপ্ত স্বরে বলল, শোন, কোথায় কোথায় আমার আবির ভাই, আমার আবির ভাই করিস না, কানে খুব লাগে। তোর কানে লাগে, এটা তোর কানের সমস্যা। তাড়াতাড়ি ডাক্তার দেখা গিয়ে। আমি আমার আবির ভাইই বলবো, আমার আবির ভাই, আমার আবির ভাই, আমার আবির ভাই। মিনহাজের মেজাজ খারাপ হচ্ছে, তবু শান্ত থাকার চেষ্টা করছে। মিনহাজ আগে অন্যদিকে তাকিয়েছে, আকস্মিক মেঘদের দিকে চেয়ে বলল, এই সাইডে ভাইরা আসতেছে। বন্যা মেঘ তামিম সাইড হয়ে দাঁড়ায়। প্রায় 15-20 জন ছেলে হেঁটে আসছে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জুনিয়রদের সালাম দেখেই তাদের অবস্থান বোঝা যাচ্ছে। মেঘদের কাছে আসতেই মিনহাজ সুন্দর করে সালাম দিল। সামনের দিকে গম্ভীর চেহারায় একজন চোখ দিয়ে একটু ইশারা করলো। সালাম গ্রহণ করেছে এটাই বোঝালো। ওনার পাশে কেটে যেতেই মেঘ বলল, কি রে, তোর ভাই তো সালামের উত্তরটাও দিল না। মিনহাজ বিরক্তি ভরা কণ্ঠে বলল, ওনার কি এত মানুষের সালামের উত্তর দেওয়ার সময় আছে নাকি? 2 মিনিট পরে কিছুটা দূর থেকে হই হুল্লোড়ের শব্দ ভেসে আসছে। মেঘরা পিছন ফিরে তাকাতেই দেখে ছেলেগুলো কাকে ঘিরে কথাবার্তা বলতেছে। কাকে ঘিরে আছে তা দেখা যাচ্ছে না। কৌতূহল বশত মেঘ, বন্যা, মিনহাজ, তামিম সবাই সেদিকে তাকাইয়ে আছে। কয়েকজন একটু সত্যি বাইকটা সাইড করে হেলমেট খুলল। মেঘ উত্তেজিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, আবির ভাই। বাইকটা দেখেই পরিচিত লাগছিল, কিন্তু শিওর ছিল না। হেলমেট খুলতেই মেঘের চোখ কপালে উঠে গেছে। বিস্ময় চোখে তাকিয়ে আছে। বুকের ভেতরে হৃৎপিণ্ডটা টিপটিপ করছে। মেঘ ভার্সিটি ভর্তির পর থেকে আবির মেঘকে নিতে বা দিতে আসলে মেইন গেটের কাছে নামিয়ে দেয়, কখনো ভেতরে আসে না। আজই প্রথম আবির ভেতরে আসছে। মেঘের সাথে মিনহাজ, তামিম, বন্যাও বেশ অবাক হয়েছে। আবির বাইক থেকে নামতেই সভাপতি, সহ সভাপতি, যুগ্ম সম্পাদক
সাধারণ সম্পাদক একে একে সবাই আবিরকে জড়িয়ে ধরেছে। আবিরও স্নেহ সহিত সবাইকে জড়িয়ে ধরেছে। মেঘ, বন্যা সহ বাকিরাও কিছুটা এগিয়ে গেল। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। মেঘ বারবার চোখ কচলিয়ে তাকাচ্ছে। আবির ভাইয়ের ভার্সিটিতে কেউ পরিচিত আছে এটা মেঘ জানতই না, তাও আবার রাজনৈতিক ছেলেপেলের সাথে। রাগী গুরুগম্ভীর স্বভাবের ছেলেটা হাসি মুখে বলল, থ্যাঙ্কস ভাইয়া, তুমি আমাদের কথা মেনে এত ব্যবস্থা করতে আসছো, এটাই অনেক। আমরা তো ভাবছিলাম তুমি হয়তো আসবেই না। তোরা যে এত বছর পরে আমাকে স্মরণ করেছিস সেটাই অনেক বড় ব্যাপার। তোমাকে কি ভোলা সম্ভব? কলেজের হিরো ছিলে তুমি, স্যারদের যুগের মনি, সেই সাথে পুরো কলেজের মেয়েদের ক্রাশ। শেষের লাইনটা কানে যেতেই মেঘ সাপের মতো ফোঁস করে উঠল, সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে আবিরের দিকে। আবির ভাইয়ের আশেপাশে দুই একটা মেয়ের নামই সহ্য করতে পারে না। সেই আবির ভাই নাকি কলেজের সব মেয়ের ক্রাশ ছিল। আল্লাহ জানে কত মেয়ের প্রেমের প্রপোজাল দিয়েছেন আর কত মেয়ের সাথে প্রেম করে বেরিয়েছেন। মেঘ নিজের কপাল চাপড়ে বিড়বিড় করে বলল, রে তুই শেষ। হাজারো মেয়ের ক্রাশ উনি, সেখানে তুই কে? তোর দিকে কোনো ছেলে ফিরেও তাকায় না। ক্রাশ তো বহু দূরের বিষয়, তুই আবার আবির ভাইকে যাস। ছি, লজ্জা লাগে না? আবির ভাই যে বোন হওয়ার সুবাদে তোর সাথে দু একটা কথা বলে, সেই তোর কপাল। বন্যা মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করল, কি বিড়বিড় করছিস? মেঘের চোয়াল আকস্মিক ঝুলে পড়ল। মনের ঘরে মেঘাচ্ছন্ন হয়ে গেছে। শক্ত কণ্ঠে বলল, কিছু না। আবির ছেলেটার হাতে চাপড় মেরে বলল, বাজে কথা বাদ দে তো, হঠাৎ আমাকে স্মরণ করার কারণটা কি? আর একজন বলে উঠল, তুমি আমাদের স্পেশাল গেস্ট, তাই মরণীয় করেছি। অবশ্যই তোমায় মালা দিয়ে বরণ করার উচিত ছিল। আচ্ছা, সমস্যা নেই, প্রোগ্রামের দিন অবশ্যই মালা দিব। আবির উদ্বিগ্ন কণ্ঠে বলল, এই থাম থাম, আমাকে বরণ করবি মানে? আমি কে? হ্যাঁ, তুমি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, যার জন্য আমরা আজ এই অবস্থানে। আমার জন্য না, বরং তোরা নিজের অবস্থান নিজেরাই তৈরি করেছিস। যখন পদভস্ত হয়ে গিয়েছিলাম তখন রাস্তা তো তুমি দেখিয়ে দিয়েছিলে। আচ্ছা বুঝলাম, কিন্তু প্রোগ্রামটা কিসের? বাসরিতে লাস্ট একটা প্রোগ্রাম করতে যাচ্ছি। প্রোগ্রাম করবি কর, কিন্তু আমার কি কাজ? আমি তো ভার্সিটির কেউই না, পড়িও না এখানে। পরনি তাতে কি? বাইরে পড়তে না গেলে তুমি এই বাসরির স্টুডেন্ট থাকতা। এখন কথা হলো বাসরির পাশাপাশি আমরা আমাদের কলেজের স্যার ম্যামদের ইনভাইট করতে চাচ্ছি, আর ইনভাইট তুমি করবা। তাছাড়া তোমাদের মতো সাকসেসফুল কিছু ব্যক্তিগর্বদেরও ইনভাইট করা হবে। তোমরা তোমাদের সুদর্শন চেহারা দেখিয়ে জুনিয়রদের সঠিক পথ দেখাবা। প্রথমত আমি কোনো সাকসেসফুল ব্যক্তি না, দ্বিতীয়ত আমি ইউনিভার্সিটির স্টুডেন্টও না, আর তৃতীয়ত তোদের প্রোগ্রামে আমি স্যারদেরকে ইনভাইট করার কে? প্রথম, দ্বিতীয়, তৃতীয় বুঝি না। তুমি আমার ভাই, এটা একমাত্র কথা। ভাই তো নাকি? হ্যাঁ ভাই। তো তুমি তো আমাদের অবস্থা দেখে গিয়েছিলে। স্যাররা এক প্রকার বের করে দিচ্ছিল কলেজ থেকে। তুমি চলে যাওয়ার পর আমরা যতদিন কলেজে ছিলাম এমন একটা দিন যায়নি যে স্যাররা আমাদের সামনে আসলে তোমার নাম নেয়নি। তুমি না বললে আমাদের বের করে দিত। আরও কত কথা, সেসব এখন অতীত। তোমার কথা মতো পড়াশোনা করে আমাদের 12টা বন্ধুর মধ্যে 9 জনই ডিইউতে ভর্তি হয়েছে, বাকিরাও ভালো অবস্থানে আছে। তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তুমি নেটওয়ার্কের বাইরে ছিলে। কিছুদিন আগে হঠাৎ একদিন তোমাকে একটা মেয়ের সঙ্গে দেখলাম। ডাকার সুযোগ ছিল না, অনেক খোঁজাখুঁজি নিয়ে জানতে পারছি তুমি তানবীরের ভাই। তারপর তানবীরের থেকে ফেসবুক আইডি নিলাম। আমার বা আমাদের জীবনের গল্প তুমি অন্যরকম ভূমিকা পালন করেছো, যার ঋণ কোনোদিন দিয়ে শেষ করতে পারবো না। তাই তোমার প্রোগ্রামে আসতেই হবে। বাবা গো, তোরা যেভাবে আমার প্রশংসা করছিস, আমার বাপেও আজ পর্যন্ত এত প্রশংসা করেনি। তুমি যে কি চিজ তোমার বাপে হয়তো বোঝেই নাই। আবির মৃদু হাসলো। আর একজন বলে ওঠে, ভাইয়া জানো, একই শহরে থেকে গত 5 বছর যাবৎ কোনোদিন কলেজে পা দেয়নি। স্যারদের দেখে মুখ লুকিয়ে চলছি। এখন তো ভার্সিটি লাইফ শেষ। দুদিন পর কে কোথায় থাকবো তা জানা নেই। তাই প্রোগ্রামটা করতে চাচ্ছিলাম। ভার্সিটির স্যারদের সঙ্গে কথা বলেছি, ওনাদের আপত্তি নেই। এখন তুমি আমাদের সাথে যাবে। আমাদের পক্ষ থেকে কলেজের স্যারদের একটু বলবা। আমরা বললে যদি না আসে, তুমি বললে নিশ্চয়ই রাজি হবেন। আবির রুষ্ট স্বরে বলল, সবই করে দেব, প্রয়োজনে প্রোগ্রামেও আসবো, কিন্তু গেস্ট হিসেবে নয়, সাধারণ মানুষ আর তোদের ভাই হিসেবে। যদি কোনো প্রকার মালা দিয়ে বরণ আমায় নিয়ে 50 শব্দের ভাষণ শুরু করিস,
তবে এক একটাকে স্টেজে ফেলে পেটা বলে দিচ্ছি। তাই বলে আমাদের জীবনের গল্পের নায়কের প্রশংসা করব না? না, করবি না। আমি শুধু তোদের পথ দেখিয়েছি, বাকি সব তোরা করেছিস। তোদের সাকসেস, তোদের এতে আমার কোনো হাত নেই। তোরা যে আমার কথা মনে রেখেছিস, এতেই শুকরিয়া। এমনও মানুষ আছে যাদের জন্য জীবন দিয়ে দিলেও তারা সব ভুলে যায়। দোয়া করি জীবনে সাকসেসফুল হও। দেখো তো, তোমায় রাস্তা দাঁড় করিয়ে জীবনের ইতিহাস শুরু করে দিয়েছি। চলো ভিতরে চলো। ভেতরে আর যাবো না, কথা তো হলেই। আমার নাম্বারে রাখ। কবে কলেজ যাবি জানাস। অফিসে আমি কাজ ফেলে আসছি। একদিন কাজ একটু কম করলে কিছু হবে না। কত বছর পর তোমাকে পেয়েছি, আড্ডা না দিয়ে ছাড়ছি না। চলো চলো। আবির ঘুরতেই মেঘদের দেখতে পায়। কিছুটা দূরেই দাঁড়িয়েছিল ওরা। আবির পেছন ফিরে তাকায়, আগেই দেখতে পায়নি। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। ওদের সব কথোপকথনই মেঘ মনোযোগ সহকারে শুনেছে। বুঝতে বাকি নেই ওদের। পড়াশোনাতে আবির ভাইয়ের অবদান অনেকখানি। তবে সেই ছেলেগুলো কি হয়েছিল তা শোনার বেশ আগ্রহ জাগছে মেঘের মনে। আবির কিছুটা এগিয়ে এসে মেঘের মুখোমুখি দাঁড়ালো, ছোট্ট করে শুধালো, ক্লাস শেষ? আবিরের কণ্ঠ মেঘ হকচকে তাকালো। মনোযোগ ছিল অন্য কোথাও। উপনিচ মাথা নেড়ে বলল, শেষ, কিন্তু আপনি এখানে কেন? মেঘ সব কথা শুনেও না শোনার মতো প্রশ্নটা করেছে। আবির চোখের ইশারায় ছেলেগুলোকে দেখিয়ে বলল, ওদের সঙ্গে দেখা করতে আসছিলাম। ছেলেগুলো এগিয়ে গেছে। আবিরকে না পেয়ে পেছন ফিরে তাকাতেই মেঘ দেখলো 2 কদম এগিয়ে এসে বলল, ওনাকেই দেখেছিলাম তোমার সাথে। উনি কে ভাইয়া তোমার? আবির তার আগেই বলল, আমার কাজিন। তোরা যা, আমি আসছি। ছেলেগুলো এগিয়ে যাচ্ছে। আবির মেঘকে উদ্দেশ্য করে গলা তেজ এনে বলল, আড্ডা দেওয়া শেষ হলে বাসে যা, গাড়ি ওয়েট করছে। মেহনাজ আর তামিমকে দেখেও না দেখার মতো করে চলে যাচ্ছে। মেঘ পিছন থেকে ডেকে বলল, আমি আপনার সঙ্গে যাব। অনেকদিন হলো আবিরের বাইকে ওঠে না। রাগারাগি, মান অভিমান ঠিকমতো কথাই বলেনি। বাইকে ওঠা তো দূরের বিষয়। আজ মেঘের খুব ইচ্ছে করছে আবির ভাইয়ের সাথে বাইকে ঘুরবে। তাছাড়া ফুপির জন্য মনটা ছটফট করতেছে। সেই প্ল্যান করছে ফুপিকে দেখে একেবারে বাসায় ফিরবে। আবির 2 আঙুল ইশারা দিতেই মেঘ আবিরের কাছে এগিয়ে গেল। আবির প্রখর তপ্ত স্বরে বলল, আমি না আসলে কি করতি? মেহনাজ আর তামিমের প্রতি ক্রোধ চেপে রাখতে পারছে না। ওদের দিকে তাকালে অঘটন ঘটতে পারে, তাই তাকাচ্ছে না। মেঘ স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, আপনি না আসলে গাড়িতে যেতাম, আপনি এসেছেন তাই বাইকে যাব। আমি তোকে নিতে আসিনি, অন্য কাজে আসছি। মেঘ জেদ দেখিয়ে বলল, আমি এত কিছু জানি না, আপনি আমায় নিয়ে যাবেন, এটাই শেষ কথা। মেঘের জেদের কাছে আবিরের সুপ্ত ক্রোধ হার মানতে বাধ্য হয়েছে। আবির ক্ষীণ হাসল। মেঘ জেদ দেখিয়ে কথা বলল। ওর নাক ফুলে যায়, গাল দুটো লাল টকটকে হয়ে যায়। দুধে আলতা চেহারায় রক্তবর্ণের ছাপ ভেসে ওঠে। গলার দুপাশে 2টা রগ ফুলে ওঠে। মেঘকে এভাবে দেখলে আবিরের উদ্দোলিত হৃদয়ের কম্পন তীব্র হয়ে ওঠে। কল্পনায় জগতে পাড়ি দিতে ইচ্ছে করে। রক্তপাত 2 গালে ভালোবাসা পরশেকে দিতে ইচ্ছে করে, কিন্তু বরাবরই মতোই সে অসহায়। নিজের অনুভূতি লুকাতে হয় প্রতিবার। দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কিছুক্ষণ ওয়েট করতে হবে। ব্যাপার না, অপেক্ষা করব। বিড়বিড় করে বলল, সারা জীবন। আবির 2 কদম এগিয়ে পেছন ফিরে আবার তাকালো, কিন্তু কিছু বলল না। এখানে তামিম, মিনাজ আছে যাদের সহ্য হয় না। আবার মেঘকে নিয়ে ভেতরে যাবে, সেখানেও প্রায় 20-30টা ছেলে আছে। কে কোন নজরে মেঘকে দেখবে এই চিন্তায় মেঘকে কিছু বলল না। আবির চলে যেতেই বন্যা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মেহনাজ আর তামিমের দিকে তাকালো। মেহনাজ আর তামিম দুজনই স্তব্ধ হয়ে আছে। চোখের সামনে এতক্ষণ যা ঘটলো কিছুই বিশ্বাসযোগ্য নয়। নিজের চোখ, নিজের কান, কোনো কিছুকে বিশ্বাস করতে পারছে না। কোথায় ভেবেছিল ভার্সিটিতে নেতাদের ক্ষমতা দেখে মেঘেদের সামনে একটু ভাব নিয়ে চলবে। বড়সড় একটা বাঁশ খেলো তো খেলো একদম মেঘেদের সামনেই। মেয়েরা মুখে প্রকাশ করুক বা না করুক, বেশিরভাগ মেয়েরাই দাপটি ছেলেদের পছন্দ করে। কেউ কিছু বলে ছেলেটা যেন মুখ লুকিয়ে সেখান থেকে প্রস্থান না নেয়। মেয়েটির সম্মান বাঁচাতে ছেলেটি যেন প্রতিবাদ করতে পারে। প্রতিনিয়ত আবিরের এত প্রশংসা শুনে মিনাজও ভেবেছিল রাজনীতি করবে, নেতাদের পরিচিত লাভ করে মেঘের মন জয় করে নেবে। কিন্তু আবির ক্ষণে ক্ষণে তার সব প্ল্যান ভেস্তে দিচ্ছে। বন্যা ওদের অসহায় মুখের পানে চেয়ে থেকে হঠাৎই হাসি শুরু করেছে। হাসতে হাসতে মেঘের উপর হেলে পড়েছে। বন্যার স্বতঃস্ফূর্তি হাসি দেখে মেঘও হাসলো। বন্যা
কেন হাসছে এটা কারোরই অজানা নয়। 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট হয়ে গেছে, বন্যা হেসেই যাচ্ছে। হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে গেছে, তবু বন্যার হাসি থামছে না। মেহনাজ সহ্য করতে না পেরে রাগান্বিত কণ্ঠে বলল, হয়েছে বোন, থাম, এর বেশি হাসলে মরে যাবি। বন্যা হাসতে হাসতে বলল, তোর শ্রদ্ধেয় রাজনৈতিক বড় ভাইদের আমার সালাম দিস। সালামের পর বলিস, তুই যে আবির ভাইকে মারার হুমকি দিয়েছিস, আবির ভাইয়ের প্রতি তাদের যে ভালোবাসা দেখলাম, আশা করি তারাই তোকে যোগ্য সম্মান দিয়ে দিবে। মেহনাজ রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আমি হুমকি দিলাম কখন? তোর ভাই ব্রাদার্সদের পাওয়া দেখাবি বলেছিলি, মনে নেই? এত মন ভোলা তুই। আচ্ছা বাদ দে। এখন বাদ দিচ্ছি, কিন্তু ভবিষ্যতে এসব আকাশ কুসুম কথাবার্তা বললে তোর শ্রদ্ধেয় ভাইদের বলে দিব। আচ্ছা ঠিক আছে। মেঘ এতক্ষণ যাবতই নিশ্চুপ দাঁড়িয়ে, ইদানিং নিজের সাহস দেখে মাঝে মাঝে নিজেই অবাক হয়ে যায়। আবির ভাইয়ের মুখের উপর জেদ দেখালো। যদি আবির ভাই ভার্সিটির সবার সাথে থাপ্পড় মারত তবে কি হতো ভাবতেই ভয়ে কেঁপে উঠছে। সবার সামনে থাপ্পড় মেরে মুখ দেখানোর অবস্থা থাকতো না। আবির কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে আসছে। মেঘ বাসায় চলে গেলে হয়তো বেশিক্ষণ আড্ডা দিত, কিন্তু মেঘকে বাইরে রেখে গেছে, তাই মাথায় চিন্তা কাজ করছে, এই জন্য তাড়াতাড়ি চলে আসছে। মেঘকে ডাকতেই মেঘ এগিয়ে এসে বলল, আঙ্কেল কি চলে গেছেন? হ্যাঁ, তুই না বললি বাইকে যাবি, তাই তো আঙ্কেলকে আমি চলে যেতে বলছি। কেন? আপনার তো অফিস আছে, আমায় নিয়ে গেলে সময় নষ্ট হবে, তাই বলছিলাম আমি গাড়িতে চলে যেতাম। এটা আগে মনে হয়নি? তোর ভাইয়ের মতোই, রাগ উঠলে তোরও মাথা ঠিক থাকে না, তখন কিছু বোঝার অবস্থাতেই থাকিস না। ব্যাপার না, চল। আমি রিক্সা দিয়ে বাসায় চলে যাই। মেজাজ খারাপ করিস না, চল বলছি। মেঘ ভয়ে ভয়ে এগিয়ে যাচ্ছে। ফুপির বাসায় নিয়ে যাবে না আগেই বলেছে, এখন আবার ফুপির কথা বললে নিশ্চয়ই মায়েরই খাবে। আবির একটা রিক্সা ঠিক করে বন্যাকে যাওয়ার জন্য ইশারা করলো। তারপর মেঘকে নিয়ে চলে গেছে। বাইক চলেছে। মেঘ স্ট্যাচুর মতো বসে আছে, কোনো কথা বলছে না। আবির স্ট্রিট ফুড দেখে কয়েকবার জিজ্ঞাসা করেছে খাবে কিনা। মেঘ শুধু না করেই যাচ্ছে। অবশেষে একটা ফুচকার দোকান দেখে বাইক থামালো। আবির শীতল কণ্ঠে বলল, মাথাটা বোধহয় এখনো ঠান্ডা হয়নি, তাই না? ফুচকা খেলে নিশ্চয়ই মাথাটা ঠান্ডা হয়ে যাবে। মেঘ মাথা নিচু করে বলল, আমি ফুচকা খাবো না। আমি মনে হয় ভুল শুনলাম। মেঘ ঠান্ডা অথচ শক্ত কণ্ঠে বলল, আপনি ঠিকই শুনেছেন, আমি ফুচকা খাবো না। আবির হেসে বলল। টাকা আমার দিকে। মেঘ ধীর গতিতে চোখ তুলল, তাকালো আবিরের চোখের দিকে। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে মোলায়েম কণ্ঠে শুধালো, ম্যাম, আপনি কি সত্যি সত্যি ফুচকা খাবেন না? আবিরের হাবভাব দেখে মেঘ না চাইতেও হেসে ফেলল। সে আবিরের ভয়ে ফুচকা খাবে না বলেছিল, কিন্তু আবির তাকে বারবার উস্কাচ্ছে। মেঘ আবিরের মুখের পানে চেয়ে মনে মনে ভাবছে, আপনার মধ্যে কি এমন স্পেশাল গুণ আছে যা ক্ষণিকের ব্যবধানে রাগকে ভয়, আবার ভয়কে জয় পরিণত করতে সক্ষম? আবির ভুরু নাচটাতে মেঘ মৃদু হাসলো। ফুচকা অর্ডার দিয়ে বসে আছে। আবির মেঘকে দেখছে আর আশেপাশে তাকাচ্ছে। আবির হঠাৎই মুচকি হেসে বলল, তোকে আজ অনেক বেশি কিউট লাগছে। মেঘ চোখ গোল গোল করে তাকালো, গলা শ্বাস আটকে গেছে। ঠিক শুনেছে নাকি ভুল? আবির ভাই মেঘকে কিউট বলেছে, ভাবা যায়? মেঘ লজ্জায় আড়ষ্ট হয়ে যাচ্ছে, তবু স্বাভাবিক থাকার খুব চেষ্টা করছে। আবির পুনরায় বলল, নীল রঙটা তোকে খুব মানাচ্ছে, আর আগে বোধহয় কখনো নীল রঙের জামাতে তোকে দেখিনি। মেঘ এবার আরও বেশি লজ্জা পেয়েছে, চোখ দ্বিগুণ নামিয়ে নিয়েছে। আবির স্থির দৃষ্টিতে মেঘকে দেখছে, পলকও ফেলছে না। তা বুঝতে পেরে মেঘ আরও তাকাতে পারছে না। গাল আর নাকের ডগা আবারও লাল হয়ে গেছে, মনে হচ্ছে লাল রঙের ব্রাশ লাগিয়েছে। মেঘ ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। সামান্য কিউট বলাতে যে কেউ এত লজ্জা পেতে পারে, এটা মেঘকে না দেখলে বোঝাই যেত না। মেঘ বারবার নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে, কিন্তু চোখ তুললেই পারছে না। ওষ্ঠদয়ে কাঁপছে তিত্তির করে। মেঘের অবস্থা বুঝতে পেরে আবির দৃষ্টি স্বাভাবিক করে পুনরায় বলল, ফুপিকে দেখতে যাবি? মেঘে এবার আশ্চর্য নয়নে তাকালো। তার মনের কথা আবির ভাই কিভাবে বুঝলো? মেঘের লজ্জা রাঙা মুখ দেখে আবির ঢোক গিলল। চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়ল। মনে মনে বলল, উফ, আমার শান্ত মনটাকে উল্টে পাল্টে দিতে তোর লজ্জায় লালিত মুখটাই যথেষ্ট। তোকে এভাবে দেখলে বউ ফিল পাই। কবে যে তোকে আমার করে পাবো?
অপেক্ষার প্রহর পুরাই কিনা। মেঘ উত্তেজিত কণ্ঠে বলল, আপনি কিভাবে বুঝলেন আমি ফুপ্পির সাথে দেখা করতে চাই? তুই তো বলছিলি। আমি সেই কবে বলেছিলাম, তা কি এখনো মনে আছে? তুই কবে কি পড়িস সবার মাথায় থাকে, শুধু সুযোগের অপেক্ষা থাকি। সবার কথাই আপনার মাথায় থাকে? সবার কথা মানে? যে যা বলে সব কিছু মনে থাকে? না, প্রয়োজনের বাইরে সব কিছু ভুলে যাই। মেঘ হুট করে বলে উঠল। আপনার গার্লফ্রেন্ড কয়টা? মেঘের এমন প্রশ্নে আবির হকচকিয়ে উঠল, থতমত খেয়ে বলল, মানে? গার্লফ্রেন্ড চিনেন না? মেয়ে বন্ধু বা প্রেমিকা? তা বুঝলাম, কিন্তু হঠাৎ এমন প্রশ্ন কেন? শুনলাম কলেজের সব মেয়ের ক্রাশ ছিলেন, তাই আর কি। আবির নিঃশব্দে হাসলো। মেঘের মনে হিংসা কাজ করছে, এটা আবির বেশ বুঝতে পারছে। আবির জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আছে হাজার খানিক। মেঘ চেঁচিয়ে উঠল। হোয়াট? আবির দুই হাতে ইশারা দিয়ে বলল, কুল। ফাজলামো করেন আমার সাথে? সত্যি করে বলুন কয়জন? না, বলা যাবে না, তুই সবাইকে বলে দিবি। সত্যি বলবো না, বলুন। গার্লফ্রেন্ড নেই, তবে একটা গোলাপি কালার বউ আছে। মেঘ ফোঁস করে শ্বাস ছাড়ল, বুড়ো কুচকে রাগান্বিত কণ্ঠে বলল, থাকেন আপনার গোলাপি কালার বউ নিয়ে, দরকার হলে লাল নীল হলুদ বউ নিয়ে থাকেন। মেঘ উঠতে নিলে আবির মেঘের হাত চেপে ধরে বসলো, তপ্ত স্বরে বলল, আমার লাল নীলের কোনো প্রয়োজন নেই, গোলাপিটাই যথেষ্ট। ফাইজলামো বন্ধ করুন, মেজাজ খারাপ হচ্ছে। কি আমার মেজাজ গো, তাও আবার একটু পরপরই খারাপ হয়। আচ্ছা ঠিক আছে, বন্ধ করলাম। তুইও আমাকে আর এমন প্রশ্ন করবি না। করলাম না এমন প্রশ্ন। ফুচকা খাওয়া শেষ করে আবিরের সঙ্গে ফুপির বাসায় আসছে। ফুপি মেঘকে দেখে ভীষণ খুশি হয়েছেন, সেই সঙ্গে বাসার সকলেই খুশি হয়েছে। আবির মেঘকে দূরে সরিয়ে রাখে বলে আবিরকে সবাই সবসময় বকা দেয়। ফুপি তো বকেন, উল্টোপাল্টা কথা বললে মাঝে মাঝে গাঁটটাও দেন। মেঘ ফুপিকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিয়েছে। মেঘের কান্না দেখে ফুপিও কাঁদছেন। মেয়ে মানুষের মায়া একটু বেশিই থাকে। ফুপির কথায় মেঘ যেদিন শুনেছে তার থেকে প্রতি রাতেই ফুপির কথা মনে করে মন খারাপ করে, কখনো কখনো কান্নাও করে। মাঝে মাঝে ভাবে আব্বু, বড় আব্বু রাতে কিভাবে ঘুমান, ওনাদের কি বোনের কথা মনে হয় না? মেঘেদের কান্না দেখে আব্বির ভারী কণ্ঠে বলল, তোমাদের চোখের পানিতেই দুদিন পর পর রাস্তাঘাটে পানি জমেছে। কান্নাকাটি করো বলেই তো মেঘকে নিয়ে আসি না। আজকেও যদি কাঁদো না, তাহলে আর কখনোই নিয়ে আসবো না। দুজনেরই কান্না কমে এসেছে। আইরিন মজার ছলে বলে, ওদের কান্না যদি রাস্তায় পানি ওঠে, তোমার কান্নার কারণে নিশ্চয়ই বাংলাদেশে বন্যা হয়। আবির গম্ভীর কণ্ঠে বলল, হ্যাঁ, সামনের বন্যায় তোকে ভাসিয়ে দেব। আমি সাঁতার পারি। তাহলে তো আরো ভালো। সাঁতার কেটে শ্বশুর বাড়ি যাবি, আবার বাপের বাড়িতে চলে আসবি। কিসের শ্বশুর বাড়ি? কার শ্বশুর বাড়ি? আবির ফুপিকে উদ্দেশ্য করে, ফুপি, তোমার মেয়ের জন্য ছেলে দেখা শুরু করছি, এই বর্ষার আগেই বিয়ে দিয়ে দেবো। আইরিন আত্মনাদ করে ওঠে, না, কিসের বিয়ে? নিজের বিয়ের খবর নাই, আমার পিছনে লাগছো? তুমি আগে বিয়ে করো। আবির ঠাট্টার স্বরে বলল, আমি খবর পেয়েছি তুই নাকি জান্নাতকে খুব জ্বালাস। আমার বউকে যে জ্বালাবি না তার কি গ্যারান্টি আছে? এই জন্য তোকে বিয়ে দিই, তারপরে আমি বিয়ে করব। আইরিন জান্নাতকে জিজ্ঞাসা করল, ভাবি সত্যি করে বলো, আমি তোমাকে জ্বালাই? জান্নাত এপাশ ওপাশ মাথা নেড়ে হেসে উত্তর দিল, কখনোই না। আইরিন মেঘকে শুধালো, মেগাপো, আমি কি তোমায় জ্বালাই? আইরিন মাথা নিচু করে জিভ কামড় দিয়ে বসিয়ে আছে। এই মেয়েকে নিশ্চিত ফাঁসাবে। মেঘ স্বাভাবিকভাবেই উত্তর দিল, কই না তো, তুমি তো অনেক লক্ষ্মী মেয়ে। এবার আইরিন আবিরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বলল, দেখেছো, আমি কাউকে জ্বালাই না। পরিস্থিতি স্বাভাবিক করতে আবির বলল, সেসব পরে দেখা যাবে। ভবি, আমার ভীষণ খিদে পেয়েছে, দুপুরে খাইনি, খেতে দাও তো। আপনারা ফ্রেশ হন, আমি এখনই খাবার দিচ্ছি। 1-2 ঘন্টা গল্প করে মেঘকে নিয়ে বাসায় ফিরেছে। রাস্তায় যেতে যেতে মেঘ হঠাৎই আবিরকে ডাকলো, আবির ভাই, হুম। আমাদের ভার্সিটির ছেলেগুলো কি আপনার কলেজে? হ্যাঁ, একবার জুনিয়র ছিল। ওরা আপনার এত প্রশংসা করছিল, আপনি কি করেছিলেন? তুই কি সব শুনে ফেলছিস? জি। কলেজে থাকাকালীন একটু ঝামেলা হয়েছিল, তখন স্যারদেরকে একটু রিকোয়েস্ট করেছিলাম, এই আর কি। কি ঝামেলা সেটাই তো জানতে চাচ্ছি। জানতেই হবে। জি। ওরা কলেজে ভর্তির পর কিছুদিন নিয়মকানুন মেনে চলেছে, রেজাল্টও ভালো করেছিল, কিন্তু 6 মাস পর কোথা থেকে কোন ছেলেদের সঙ্গে মিশে নেশা করে এক একটা ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছিল।
পড়াশোনার অবস্থা নেই, নিয়ম মানে না, স্যারদের সঙ্গে উগ্র আচরণ করে, পরীক্ষার রেজাল্ট খারাপ করছে। সব মিলিয়ে স্যাররা সিদ্ধান্ত নিয়েছিল সব কটার বাবা মাকে এনে অপমান করে কলেজ থেকে বহিষ্কার করে দেবে। আমি কয়েকজনের মাধ্যমে জানতে পারছি 2-3 জন বাদে সবগুলোর পারিবারিক অবস্থা খুবই খারাপ। বাবা মা অনেক কষ্ট করে টাকা ইনকাম করে তাদের ঢাকা শহরের ছেলেকে পড়তে পাঠিয়েছে, আর এগুলো সঙ্গ দোষে নিজের জীবন ধ্বংস করছে। জানার পর নিজেরই কষ্ট লাগতো। তারপর ওদের সঙ্গে কিছুদিন বসেছি, ওদের সবার গল্প শুনেছি, বুঝিয়েছি। তখন আমার ক্ষুদ্র মাথায় যা মনে হয়েছিল আমি তাই করেছি আর কি। যখন দেখলাম ওরা আমার কথা একটু একটু মানতে শুরু করেছে, তখন স্যারদের রিকোয়েস্ট করলাম যেন পরবর্তী পরীক্ষা পর্যন্ত ওদের সময় দেয়। স্যারদের খুব আদরের স্টুডেন্ট ছিলাম, এই জন্যই হয়তো স্যাররা মেনে নিয়েছেন। 2য় সেমিস্টারে মোটামুটি ভালো রেজাল্ট করেছে। তারপর আমিও চলে গেছি, ওদের আর খবর নেওয়া হয়নি। বাহ, কি? আপনি খুব ভালো। ধন্যবাদ ম্যাডাম। আবির মেঘকে বাসার সামনে নামিয়ে দিয়ে আবারও অফিসে চলে গেছে। আজ 7ই ফেব্রুয়ারি। ভার্সিটিতে যেতেই নজর পড়ে অনেকেই গোলাপ হাতে ঘুরছে, কেউ কেউ বন্ধুদের দিচ্ছে, আবার বান্ধবীকে দিচ্ছে। মেঘ বোনা এসব ডে কখনো পালন করে না, মনেও থাকে না কবে কী ডে। হঠাৎ মিনাজ একটা গোলাপ এনে মেঘকে দিয়ে বলল, হ্যাপি রোজ ডে। বন্যার দিকে তাকিয়ে বলল, একটাই ফুল পাইছি রে, না হয় তোকেও দিতাম, এখন তোর বেবিকেই দেই। মেঘ আশেপাশে তাকালো, হঠাৎই মাথায় ভূত চেপেছে, গম্ভীর কণ্ঠে বলল, আমি তোর থেকে গোলাপ নিব না, শুধু আবির ভাইয়ের থেকে নিব। বন্যাকে দিয়ে দে। মিনাজ বন্যাকে দিল, কিন্তু বন্যাও নেয়নি, বরং উল্টে বলল, তোদের থেকে ফুল নিতেও ভয় করে, কার মনে কী চলে তোরাই জানোস। মেঘ আজ তাড়াতাড়ি বাড়ি চলে আসছে। ছাদ থেকে একটা লাল টকটকে গোলাপ পেনের সাথে একটা চিরকুট লিখে আবিরের রুমে রেখে আসছে। আবির সন্ধ্যার দিকে বাসায় ফিরে দেখলো টেবিলে গোলাপ আর চিরকুট রাখা। এগিয়ে গেল টেবিলের কাছে, চিরকুট হাতে নিতেই দেখলো চিরকুটে লেখা, আপনি মানুষটা রক্তিম গোলাপের মতন, যার কাটার আঘাতে শত শতবার ক্ষত বিক্ষত হয়েও তার মুগ্ধতার পেছনেই ছুটছি। হ্যাপি রোজ ডে আবির ভাই। আবির ফুলটা হাতে নিয়ে আলতোভাবে ঠোঁট ছোঁয়ালো, মুচকি হেসে বলল, আমার জীবনেও তুই রক্তিম গোলাপের মতন, যাকে দেখলেই হৃদয়ে তোলপাড় চড়ে, প্রেমানুভূতি জেগে ওঠে বারবার। খুব ইচ্ছে করে গোলাপের প্রতিটা পাপড়ির ভাঁজে তোর আর আবার প্রণয়ের নিশান এঁকে দেই। ফুলের রানী গোলাপের মতো তোকেও আবিরের মহারানী বানিয়ে রাখি। আবির গোলাপ আর চিরকুট টেবিলের উপর রেখে ফ্রেশ হয়ে নিচে নামলো। এই সুযোগে মেঘ চুপি চুপি আবিরের রুমে আছে। চিরকুট আর ফুল যেভাবে রেখেছিল সেভাবেই আছে দেখে মেঘের প্রফুল্ল মন সহসা খারাপ হয়ে ওঠে, ঠোঁট ফুলিয়ে শ্বাস ছাড়ল। আবির ভাই এখনও দেখেনি ভেবেই মেঘের আনন্দিত বদন বদলে গেছে। মাথা নিচু করে মনে মনে বিড়বিড় করতে করতে রুম থেকে বেরিয়ে ব্যালকনিতে হাঁটছে। আচমকা ভারী কিছুর সাথে কপাল থেকে বডি স্প্রে তীব্র ঘ্রাণ নাকে লাগতেই আবেশ চোখ বন্ধ হয়ে আসে। সামনে দাঁড়ানো ব্যক্তিটা যে মেঘের একান্ত ব্যক্তিগত প্রিয় পুরুষ তা বুঝতে বাকি রইল না। মেঘের ইচ্ছে করছে এ পর্যন্ত বুকে মাথা রেখে সারা জীবন কাটিয়ে দিতে, কিন্তু তা সম্ভব না। অনিচ্ছা সত্ত্বেও মাথা তুলে 2 কদম পিছিয়ে গেল। মেঘের দৃষ্টি তখনও আবিরের পায়ের দিকে। আবির শুক্র নেত্রে চেয়ে রইল। মেঘের চুল খোলা, এলোমেলো হয়ে আছে চুল, মশার কামড়ে কপালে 2-3 জায়গায় দাগ হয়ে গেছে। উজ্জ্বল বর্ণের কপালের দাগগুলো লাল টকটকে দেখা যাচ্ছে। আবির খানিক ভেবে হাত দিল মেঘের সুদীর্ঘ চুলের মাঝ বরাবর। চুলের আগা গুছিয়ে গেল মাঝামাঝি, আর গোড়ার দিকে চুলগুলো এখনও ভেজা। আবিরের কুচকানো ভ্রু যুগল একসঙ্গে লেগে আছে। দাঁত খিচে গম্ভীর কণ্ঠে বলল, এই অনিয়ম কি সারাজীবনে করবি? কথা শুনবি না আমার? মেঘ সব ব্যস্ত চোখে তাকালো আবিরের দিকে। আবিরের ভারী কণ্ঠস্বর শুনে মেঘের মুখটা আরও চুপসে গেছে। চাহনিতে শীতলতা, মন জুড়ে তার অন্য চিন্তা ঘুরপাক খাচ্ছিল। আবির ভাইয়ের চিরকুট দেখে কীভাবে রিয়্যাক্ট করবেন তাই ভাবছিল। আবিরের হাত তখনও মেঘের চুলে। দ্বিতীয়বার কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, কি বললাম আমি? আগের কোনো কথাই মেঘের কর্ণ ঘোরে পৌঁছায়নি। এটা আবিরকে কিভাবে বলবে? নিরুপায় হয়ে মেঘ উল্টে প্রশ্ন করল, আমি কি করেছি? অসময় শাওয়ার নিচ্ছিস কেন? 2 দিন পর পর যে মাথা ব্যথায় ভুগিস মনে থাকে না? তোকে আমি সকাল সকাল শাওয়ার নিতে বলেছিলাম, কথা মানিস না কেন তুই? এক কদমে কথাগুলো বলল আবির, চোখে সাপ
রুষ্টতা। মেঘের অনিয়ম সহ্য করতে পারে না এ। মেঘ মনে মনে উত্তর সাজাচ্ছে, কি বললে এই যাত্রায় উদ্ধার হতে পারবে সেই সব ভাবছে। মেঘ উদ্বিগ্নপূর্ণ কণ্ঠে বলল, ভার্সিটি থেকে এসে ঘুমিয়ে পড়েছিলাম, তাই একটু দেরি হয়ে গেছে। কাল থেকে শাওয়ার নিয়ে তারপর ভার্সিটি যাবি, মনে থাকবে? মেঘ ঘাড় কাত করে সম্মতি জানালো। ধমক খায়নি ভেবেই মনে মনে আনন্দিত হলো। আবির মেঘের চুল থেকে হাত সরিয়ে নিল, কপাল গুছিয়ে আবির পুনরায় আওড়ালো। এইভাবে ভালোবাসার নেশা নিয়ে ঘুরতে লজ্জা লাগে না? মেঘ থতমত খেয়ে বলল,